উপন্যাস ভিলেন ক্যান বি লাভার পর্ব ৩। বাগানবাড়িটা বাইরে থেকে যতটা অদ্ভুত, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। পুরো বাড়িটাই কালো রঙে মোড়ানো। সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই প্রথমেই চোখ পড়ল গ্র্যান্ড লিভিং এরিয়া। বিশাল থাই গ্লাস গলিয়ে বাইরে ভিউ দেখা যায়, তবে গেট ভিউ বলার মতো কিছুই নেই। কেবল গার্ডরা বন্দুক হাতে মৌমাছির মতো ঘুরে বেড়াচ্ছে। তাদের স্ব ব্যবস্থা চাহনিতে এলিজাবেথ ভয়ে ফাঁকা ঢোক গিলল। সৌভাগ্যবশত থাই গ্লাসের কারণে তারা ভেতরে কিছুই দেখতে পায় না। ডুপ্লিকেট এই বাগানবাড়ি নিচতলায় রয়েছে 4টি রুম, কিন্তু উপরে পুরো তলাটা দখল করে আছে একটি মাত্র রুম। বাগানবাড়ির উপরে একমাত্র কক্ষটি রিচার্ডের ব্যক্তিগত সাম্রাজ্য। কেউ সেখানে প্রবেশ করতে পারে না। এলিজাবেথ রিচার্ডের কাঁধে ঝুলে থাকলেও চারপাশটা ঝাপসা চোখে দেখতে চেষ্টা করছিল। উল্টো অবস্থায় থাকা সত্ত্বেও বুঝতে পারছিল কালো ছাড়া এই বাড়ি অন্য কোনো রঙের অস্তিত্ব নেই। পুরো পরিবেশটাই এক ভুতুড়ে নৈশব্দ মোড়া। রিচার্ড কালো টাইলের সিঁড়িতে লম্বা লম্বা পা ফেলে উপর দিকে এগিয়ে চলল। প্রতিটি কদমে এলিজাবেথের বুকের ভেতর শুকিয়ে আসছিল। সংকীর্ণতায় ভরা মনের কোণ ধীরে ধীরে এক ভয়াবহ ছায়ার নিচে ডুবে যাচ্ছিল। রুমে পৌঁছে দরজা পেরিয়ে রিচার্ড এলিজাবেথকে কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দিল বিছানায়, যেন এতক্ষণ কোনো ঘৃণ্য বোঝা বয়ে এনেছে। বিছানাটা তুলতুলে হওয়ায় শরীরে কোনো আঘাত লাগল না, কিন্তু এলিজাবেথের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছিল ভয়ে। রুমটা দেখে এলিজাবেথের চোখ বিস্ফারিত হয়ে গেল। এত বড় আয়তাকার কক্ষ আগে কখনো দেখেনি। লিভিং এরিয়ার চেয়েও বিস্তৃত জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে এই প্রাসাদ প্রথম ঘর। বিলাসিতার স্পর্শে মোড়া সুবিশাল বিছানাটা কালো চাদরে। দেয়ালে একপাশে 3D ড্রাগনের পেন্টিং, যা দেখে মনে হচ্ছিল ড্রাগনটি জীবিত হয়ে উঠে আসতে চাইছে। পেন্টিংয়ের ড্রাগনের চোখে অগ্নিশিখার ঝলক, আর গলার কর্কশ আওয়াজ কক্ষের ভারী নীরবতাকে আরও গাঢ় করে তুলেছিল। এলিজাবেথের চোখ রিচার্ডের ডান হাতে আটকালো। রিচার্ডের হাতে ড্রাগনের ট্যাটু। বুক শুকিয়ে গেল এলিজাবেথের। এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও আর পারল না। ঠোঁট কেঁপে উঠল, কান্না ছাপিয়ে বেরিয়ে এলো। রিচার্ড এলিজাবেথকে দেখে মুচকি হাসল। ঠোঁটের কোণে পৈশাচিক আনন্দ। ক্রস মাই হার্ট অ্যান্ড হোপ টু ডাই, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। গম্ভীর স্বরে উচ্চারিত শব্দগুলো অন্ধকারকে আরও বেশি ঘনীভূত করে তুলল। এলিজাবেথ ভয়ে বিছানার চাদর শক্ত করে খামচে ধরল, অথচ নিজের মনকে সান্ত্বনা দেওয়ার সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছিল। ভেতরে প্রতিরোধ ক্রমেই ভেঙে পড়েছিল। থমকে যাওয়া মস্তিষ্কটা ভয়ে শীতল শিকলে বাধা পড়ে যায়। হঠাৎ রিচার্ডের পেছন থেকে রোশনাই আলো বেরিয়ে এলো। কাঁপা কাঁপা চোখে এলিজাবেথ তাকালো সেই দিকটায়। শিউরে উঠল গা তৎক্ষণাৎ। আলো আসছে দেয়ালে সেই বিশাল ড্রাগনের পেন্টিং থেকে। পেন্টিংটি যেন জীবন্ত হয়ে উঠল। ড্রাগনের মাথা নড়ে উঠল। গভীর নিকষ কালো চোখগুলো থেকে অগ্নিশিখা বিচ্ছুরিত হতে লাগল। ড্রাগনের গলা থেকে কর্কশ আওয়াজ ভেসে আসতে চাইছে, যেন সে বন্দিত্ব ভেঙে বেরিয়ে আসতে চাইছে। হিংস্রতায় ভরা পেন্টিংয়ের সেই ড্রাগনটা প্রতিটি মুহূর্তে আরও বেশি বাস্তব হয়ে উঠল। এতক্ষণ নিজেকে শক্ত রাখার যত চেষ্টাই করলেও সব ব্যর্থ হয়ে গেল এবার। ঠোঁট কাঁপতে লাগলো, অজান্তেই কান্না ফেটে বেরিয়ে এলো। এলিজাবেথের রক্ত জবার মতো লাল ঠোঁটের কম্পন দেখে রিচার্ডের ঠোঁটে এক পৈশাচিক হাসি খেলে গেল। রিচার্ড একটানে পরনে ওভারকোট আর ওয়েস্টকোট খুলে মেঝেতে ছুঁড়ে মারল। ঠোঁটের কোণে পৈশাচিক হাসি আরও গভীর হলো। অধৈর্য হয়ে শার্টের বোতাম ছিঁড়ে ফেলে দিল। বোতামগুলো মেঝেতে পড়ে টুংটাং শব্দ তুলতেই
সেই শব্দে এলিজাবেথ আরও বেশি কেঁপে উঠল। সমস্ত শরীর এক অদ্ভুত আশঙ্কা আর প্রশ্নে আচ্ছন্ন হয়ে গেল। ঠিক কী ঘটছে তার সাথে? এই অসীম অন্ধকার, রিচার্ডের ভয়ানক হাসি, আর সেই জীবন্ত হয়ে ওঠা ড্রাগন, সবকিছু মিলে এক তীব্র বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করল, যার থেকে পালানোর পথ খুঁজে পাচ্ছিল না এলিজাবেথ। শরীরের ওপারে অংশে আর কোনো কাপড় থাকে না রিচার্ডের। ও সুঠাম শক্তপোক্ত বুক উন্মুক্ত হয়, যেখানে 6টি শক্ত ফোলা ফোলা ভাঁজ স্পষ্টভাবে দৃশ্যমান। এলিজাবেথের চোখের সামনে দৃষ্টিটা পড়লেও মন পুরোপুরি অন্যদিকে ছিল। শোক আর উদ্বেগে ডুবে থাকা এলিজাবেথ এক অন্ধকার গুমট পরিবেশে নিঃশব্দভাবে কাঁপছে। ঘন নিঃশ্বাসের শব্দে কক্ষের ভারী নীরবতাকে ভেদ করছিল। গলায় ব্যথার কণ্ঠের কারণে কথাগুলো ঠিকভাবে বের হচ্ছিল না। রিচার্ডের প্রতিটি কদম এলিজাবেথের ভিতরকার ভয় এবং অস্থিরতা আরও গভীর করে তোলে। এলিজাবেথ অসাধ্যভাবে এক দুর্বল গলায় শুধু বলতে পারল, দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না, আমি পবিত্র। রিচার্ড তার লালসিত চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল, বলল, কিন্তু এখন তো আমার রক্ষিতা। এলিজাবেথ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমাকে যেই কাজ করতে বলবেন সেটাই করব আমি, কিন্তু দয়া করে আমার ইজ্জতে হাত দিবেন না, মরে যাব আমি। রিচার্ড ঠান্ডা গলায় উত্তর দিল, নিজের ইচ্ছায় এসেছ। রিচার্ডের ভারী গলার কথাগুলো তীরের ফলার মতো এলিজাবেথের বুকে বিঁধে গেল। সে নিজেই তো এখানে এসেছিল, নিজের ইচ্ছায়। এই চিন্তা এলিজাবেথের মনকে আরও বিষিয়ে তুলল। তখন কি তবে চাচি এই ধ্বংস থেকে বাঁচানোর কথা বলেছিল ইবরাতকে? কিভাবে সে এক নারীর ইজ্জত বাঁচাতে গিয়ে নিজের সম্মানকে কলঙ্কের মুখে এনে ফেলল? বুকের ভেতর থেকে কান্না আর্তনাদ হয়ে বেরিয়ে এলো এলিজাবেথের। এলিজাবেথ জানত না কিভাবে এই আযাবের মোকাবেলা কিভাবে করবে, যখন সে নিজের স্বেচ্ছায় পা এই আগুনে ঠেলেছে। রিচার্ড বেডে হাঁটু গেড়ে ঝুঁকে এলিজাবেথের দিকে এগিয়ে গেল। অন্ধকারে এলিজাবেথ তখনও রিচার্ডের মুখ দেখেনি। এলিজাবেথ পিছিয়ে যায় নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু রিচার্ডের হাত থেকে মুক্তি পাওয়া ছিল অসম্ভব। সে বাঁকা হেসে এক টান দিয়ে এলিজাবেথকে নিজের কাছে নিয়ে আসলো। পুরুষালিত গুরুগম্ভীর হাসকিত কণ্ঠে শব্দ উঠে এলো, জাস্ট বি মাই লেডি। রিচার্ড ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের উপর। তার নিষ্ঠুর লালসা কোনো বাধাই মানল না। এলিজাবেথের বুক ফাটানো কান্না, চিৎকার কোনোটাই রিচার্ডের কান পর্যন্ত পৌঁছালো না। সমস্ত শক্তি দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হলো। এক মুহূর্তেই এলিজাবেথ হারিয়ে ফেলল তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, তার পবিত্রতা। একজন নারীর ইজ্জত যা তার গৌরবের প্রতীক, সেই কলঙ্কের দাগ লেগে গেল। এলিজাবেথের প্রতিটি আর্তনাদ ঘরের প্রতিটি দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, কিন্তু সেই হিংস্র হৃদয় এতে বিগলিত হলো না। নেতিয়ে পড়া এলিজাবেথের শরীর আর কোনো প্রতিরোধ করতে পারল না। ওই শরীর অবাস, মন ভেঙে চুরমার, চোখ দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ল। এলিজাবেথ অনুভব করল এই ঘরে কেবল ওর দেহ ছিল, ওর আত্মা বহুদূরে পালিয়ে গেছে, যেখানে এই দুঃস্বপ্ন আর তাকে ছুঁতে পারবে না। বিষাক্ত অমানবিক এক রাতে শেষে অবশেষে ঘরে ঢুকল সূর্যের আলো, কিন্তু সেই আলো কোনো নতুন দিনের আশাব্যঞ্জক আভা নিয়ে আসেনি, বরং তার নিঃসঙ্গতা ভাবে উন্মোচিত করে গেল। বিছানা জুড়ে ছড়িয়ে থাকা এক দুঃস্বপ্নের ধ্বংস সর্বশেষ। রিচার্ডের হাত থেকে ঘটে যাওয়া নিঃসীম বর্বরতা ভার সহ্য করতে না পেরে শেষ রাতে জ্ঞান হারিয়েছিল এলিজাবেথ। তার নিশ্চয়তা দেহ একরকম ছিন্নভিন্ন হয়েছিল। এক হিংস্র 30 বছরে ক্ষুধার্ত বাঘের মতো ছুটে এসেছিল রিচার্ড, এবং তার লালসার নির্মম শিকারে পরিণত হয়েছিল এলিজাবেথ। ফোনের রিংটোনে ধীরে ধীরে ঘুম ভাঙে রিচার্ডের। বহুদিন পর একরাশ ক্লান্তির মধ্যে পাওয়া শান্তি ঘুমের পর চোখ মেলতেই মাথা ভারী লাগে, চোখে টান টান অবসাদ। ফোন হাতড়ে পায়, নাম্বারে ভেসে উঠল নেশো। কল কেটে গেছে ইতিমধ্যেই, কারণ রিচার্ডকে একাধিকবার কল করার নিয়ম নেই।
পরক্ষণেই আসে একটাই বার্তা, আর্জেন্ট। মেসেজ পড়ে উঠে বসতে চায় রিচার্ড, কিন্তু হঠাৎই অনুভব করে তার হাতের ওপর ভারী কিছু পড়ে আছে। কপালে জমে ভাঁজ। কম্পটা সরিয়ে দেখল এলিজাবেথ। জ্ঞানহীন দেহ রিচার্ডের হাতে ঢলে নিঃশব্দে লেপ্টে আছে তার বুক জুড়ে। বিশাল দেহের তুলনায় মেয়েটিকে পিঁপড়ার মতো ক্ষীণ লাগে। এই অবস্থায় সহজেই আড়াল করা যাবে তাকে। দুই হাতে তুলে ধরলেই যেন গায়েব হয়ে যাবে। রিচার্ড কিছুক্ষণ তাকিয়ে থাকে এলিজাবেথের দিকে। সিগ্ধ মুগ্ধ, কিন্তু তাতে স্পষ্ট ক্লান্তি, যন্ত্রণা আর শোকের ছায়া। গালে শুকনো অশ্রু, গলায় কালচে দাগ, আর নিচে ছড়িয়ে থাকা রক্ত জমাট চিহ্ন। সব মিলে এক ভয়াবহ রাতের সাক্ষী। তবুও রিচার্ডের হৃদয়ে এক ফোঁটাও মায়ের স্থান হয় না। চোখে বিরক্তির রেখা ফুটে ওঠে। এলিজাবেথকে ঠেলে সরিয়ে দেয় পাশের দিকে। তারপর নির্লিপ্তভাবে কোমরের টাওয়ালে পেঁচিয়ে শব্দহীন পায়ে চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি চোখে গম্ভীর দৃষ্টিতে চেয়ে থাকে রিচার্ড। পিঠ ও কাঁধ ঘুরিয়ে দেখে নখের অসংখ্য আঁচড়, ঠিক যেন রাতের উন্মুক্ত আগুনের ছাপ। এক একটা দাগ যেন এক একটা যুদ্ধ যায়। কিছুক্ষণ স্তব্ধ থেকে নিজের ভেতরে অন্ধকারে মুখোমুখি হয় সে। ফ্যাশেটের দুপাশে শক্ত করে হাত রেখে আয়নার দিকে তাকিয়ে থাকে। এভাবেই চোখ ধীরে ধীরে রক্তময় হয়ে ওঠে। ক্রোধের নিঃশব্দ আগুনে জ্বলতে থাকে রিচার্ড। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে ঠেলে দেয় সমস্ত সহ্য ক্ষমতাকে। হঠাৎ এক ঝটকায় ঘুষি মারে আয়নায়। কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে পড়ে মেঝেতে। হাত কেটে রক্ত গড়িয়ে পড়ে ফোঁটা ফোঁটা, নীরব এক প্রবাহের মতো। তবুও রিচার্ডের চোখে নেই অনুশোচনার একত্রিত ছায়া। রিচার্ডের কাছে রক্ত মানেই বাস্তবতা। তাদের দিন শুরু হয় রক্তে, রাত শেষ হয় সেই রক্ত মুছে। নির্লিপ্ত এক নিষ্ঠুরতা তার সমস্ত সত্তার ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে ঠিক আয়নার অপর প্রান্তে। একেবারে রেডি হয়ে নিচে নামল রিচার্ড। লুকাস ন্যাসো অপেক্ষা করছিল লিভিং রুমে তার জন্য। সকাল সকালই রিচার্ডের ভেজা চুল দেখে তাদের চোখ সপ্তম আকাশে। তেরছা নজরে দেখল একজন আরেকজনকে। টিভিতে নিউজ চলছিল। ব্রেকিং নিউজ, তথ্যমন্ত্রী আনিসুর হকের ব্যক্তিগত সহকারী পিয়ের লাশ পাওয়া যায় আজ সকালে। যদিও লাশটি পাওয়া গেলেও মাথাটি এখনও নিখোঁজ। একটি কালো কফিনে ফুল দিয়ে সাজানো লাশ সরাসরি তথ্যমন্ত্রী বাসভবনে পাঠানো হয়েছে। পাশাপাশি গতকাল রাতে দীর্ঘ 6 বছর পর স্নাতক ডিগ্রি অর্জন শেষে দেশে ফিরেছেন তথ্যমন্ত্রীর একমাত্র ছেলে সাদমান হক। তবে মা বাবার সান্নিধ্য আর ফেরা হয়নি সালমানের। বিমানবন্দর থেকে সাদমানকে গতকাল রাতে অপহরণ করা হয়। ছেলের অপহরণের খবর শুনে হার্ট অ্যাটাক করে আক্রান্ত হন আনিসুল হকের স্ত্রী। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়। ধারণা করা হচ্ছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে করা হয়েছে। কেসটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি অফিসার প্রেম আহসানের নেতৃত্বাধীন 4 সদস্য একটি বিশেষ দলকে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অপরাধীদের শনাক্ত করার ব্যাপারে আশাবাদী। কড়া ফ্লেভারের ব্ল্যাক কফিতে চুমু বসিয়ে রাজকীয় ভঙ্গিতে সোফায় পায়ের ওপর পা তুলে বসে নিউজটি দেখল রিচার্ড। অপোজিটে লুকাস আর ন্যাসো বসা। তাদেরও ঠোঁটের কোণে কোনো রিচার্ডের মতো বাঁকা হাসি। লুকাস নিষ্পিস করছে কিছু বলার জন্য, তা লক্ষ্য করল রিচার্ড। ভেউডাইল কোয়েলকোস, কিছু বলতে চাও? শুকনো ডোক গিলে মাথা তুলল লুকাস। বস, আমি বাংলা এখন খুব ভালো বলতে পারি। নিচের ঠোঁট উপরে ঠোঁটে ঠেলে উঁচিয়ে বুড়ো নাচাতে নাচাতে ন্যাসোর দিকে তাকিয়ে বলল রিচার্ড। ন্যাসো ইস এ গুড টেইনার। বিস্তৃত হেসে মাথা নিচু করে ফেলল ন্যাসো। লুকাস তখনও হাত লুকাচ্ছে। রিচার্ড আবার বলল, কি বলতে চাও? গলা খাসকি দিয়ে নিল লুকাস। ভনিতাহীন বলল, বস, ওই মেয়েটাকে কি পাচার করে দেবেন? না মানে, মেয়েটা কিন্তু আগুন।
সুন্দরী, দাম আসবে খুব। মেয়েটার সব কিছুই কেমন অদ্ভুত। ন্যাশোর কথায় চোখ বুজে মেয়েদের উপর নিজ মাথা ঝাঁকালো রিচার্ড। মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই রহস্যে ঘেরা। বলছি কি বস, মেয়েটাকে রেখে দিলে হয় না? না মানে চেহারায় খুব মায়া মায়া মেয়েটার। লুকাস, তোমার সম্ভবত রিটায়ার্ড নেওয়ার সময় হয়ে গেছে। এই প্রফেশনে মায়া পড়লে চলে না। রিচার্ডের নিরেট ঠান্ডা গলায় চুপসে যায় লুকাস। সঙ্গে সঙ্গে বলল, সরি বস, ফিমেল মেয়েদের অ্যারেঞ্জ করতে বলছিলাম, করা হয়েছে? উপর নিচ মাথা নাড়ায় ন্যাশো। জি বস। এক রেস রিস। অল ডান বস। আজ থেকে ভেতরে মেল গার্ডের আসা নিষেধ। বাইরে সিকিউরিটি আরও বাড়িয়ে দেওয়া হোক। বলে উঠে দাঁড়ায় রিচার্ড। কাল থেকে প্রতি পদে পদে অবাক হচ্ছে ন্যাশো। লুকাস তবে ভেতরের কথা বাইরে আনার দুঃসাহস তাদের নেই। নিশ্চুপ পিছু পিছু যেতে থাকলো রিচার্ডের। ন্যাশো ড্রাইভিং সিটে বসে জিজ্ঞেস করলো, বস কোথায় যাবেন? রিচার্ড বেস্ট পকেট থেকে কলম বের করে একটা ফাইল সই করতে করতে তুষ্ট হেসে বলল, অফিসে চল। গেস্ট আসবে, নিজে দাঁড়িয়ে থেকে হোস্ট করবি তাদের। রিচার্ডের 10 কথার মধ্যে খুব কথার মানেই বুঝতে পারে না তারা। বরাবরের মতো এবারও ব্যর্থ রিচার্ডের কথার আড়ালে থাকা রহস্য ভেদ করতে ঠোঁট গোল করে গরম শ্বাস ফেলে ড্রাইভ করতে থাকে ন্যাশো। গাড়ি চলছে তার নিজ গতিতে। মাত্রই আনিসুল হকের বাসভবন থেকে ফিরল সিআইডি অফিসার প্রেম আর তার 3 সহকর্মী। তাদের প্রতিটি কাজে রয়েছে শতভাগ সাফল্য। এই 4 সদস্য টিমের লিডার হলো প্রেম আহসান। পুরো টিম সে একাই লিড করে। 26 বছর বয়সে ইতিমধ্যে নিজের দুঃসাহসের জন্য 2বার অ্যাওয়ার্ড পেয়েছে। 5 ফিট 10 ইঞ্চি প্রেমে খোঁচা খোঁচা দাড়ি যুক্ত তাবুক চেহারা সবসময়ই দেখা যায় হাসির ঝলকানি। গাড়ি চালাচ্ছে অফিসার মাহাম। প্রেম প্যাসেঞ্জার সিটে গা এলিয়ে চোখ বুজে নিজের মতো করে কেসটা সাজাচ্ছে মস্তিষ্কে। মাহাব ড্রাইভ করতে করতে বলল, স্যার, গোপন সূত্রে জানা গিয়েছে কাল যখন মন্ত্রী ছেলে অপহরণ হয় ঠিক তার আগে ফ্লাইটে সেই ইটালিয়ান গ্যাংস্টার দেশে এসেছে তার 2 বডিগার্ড নিয়ে। চোখ খুলে সোজা হয়ে বসে প্রেম। কপালে ভাঁজ, দৃষ্টি গভীর। বলল, গ্যাংস্টার রিত কায়নাত? জি স্যার, রিচার্ড ওরফে রিত কায়নাত। প্রতি বছর একবার দেশে আসে এই গ্যাংস্টার, তাও 2 দিনের জন্য। তখনই কারো না কারো লাশ পাওয়া যায়। অধিকাংশ সময়ই দেখা গিয়েছে বড় বড় রাজনীতিবিদ আর সংস্থার লোকজন। কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে আজও পর্যন্ত এর বিরুদ্ধে প্রশাসন কোনো স্টেপ নিতে পারেনি। উপরের কারোর হাত আছে? না স্যার, এই গ্যাংস্টার নিজের মতো চলে, কারো ধার ধারে না। বরঞ্চ বড় বড় লোকদের জন্য রিত কায়নাত এক নতুন আতঙ্ক এখন। ইতালিতে গড়ে তুলেছে নিজের কালো ব্যবসার সাম্রাজ্য। সরকারও এর বিরুদ্ধে কিছু বলতে পারে না। সকল কিছু নিজের হাতে নিয়েই নিয়েছে। বাংলাদেশেও শেয়ারের ব্যবসা আড়ালে রয়েছে বড় বড় ক্যাসিনো। বিদেশি অস্ত্র আর মদ সাপ্লাই করে ইতালি থেকে। নারী পাচার থেকে শুরু করে সকল ধরনের অন্যায়ের সাথে জড়িত। তবুও পুলিশের ফাইলে নাম নেই। খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনল প্রেম। হঠাৎ কিছু ভেবে ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। ওষ্ঠপুটে রহস্যময় হাসি বজায় রেখে বলল, একবার দর্শন নেওয়া যায় সাহসী গ্যাংস্টারের।